পুরান ঢাকায় ব্যবসায়ী খুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। চাঁদা না পেয়ে হত্যার অভিযোগ, পরিবারের সুষ্ঠু বিচার দাবি। আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মারা ফেলাইছে। জুলাই বিপ্লবের বাঁকে বাঁকে শক্তিশালী পরিকল্পনা। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ ছিল তরুণ নেতৃত্ব। গুম খুনে অংশ না নিলে রোষানলে পড়তে হতো কর্মকর্তাদের। উপর মহলকে খুশি করতে জঙ্গি নাটক। শরীয়তপুরে আগ্রাসী পদ্মা নভেম্বর থেকে 4 দফায় বাঁধের প্রায় 500 মিটার ধস, ভাঙন আতঙ্ক। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজনের সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ। পুরো খবর। পৈশাচিকতা এবং নির্মমতার সব সীমা যেন ছাড়িয়ে গেছে। পুরান ঢাকায় বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে 4 জন, বাকিদের ধরতে চলছে জোর অভিযান। জড়িত যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের 4 কর্মীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব, জামায়াতের আমির সহ অন্যান্যরাও শোক প্রকাশ করেছেন। এদিকে এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন এলাকায় হয়েছে বিক্ষোভ মিছিল। এমন নৃশংসতার ঘৃণা জানানোর কোনো ভাষা হয় না। পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো সময় এমন হত্যাকাণ্ড মানবজাতির মাথা হেট করে দেয় লজ্জায়। প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে এমন ঘটনায় কেঁপে উঠেছে হৃদয়বানের বিবেক। বুধবার সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা। কয়েক মিনিট পর ওই যুবকের বস্ত্রহীন রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে 2 জন। এরপর একজন মাথায় লাথি মারতে থাকে, অন্যজন চর। একজনকে তো নিথর দেহের উপর উঠে লাফিয়ে উল্লাস করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, নিহত সোহাগ মিডফোর্ড এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। পুলিশ জানিয়েছে, ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা। যৌথ বাহিনীর অভিযানে এই ঘটনায় জড়িত মাহমুদুল হাসান মাহিন ও তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। একজনের কাছে পাওয়া গেছে একটি পিস্তল। গ্রেপ্তার 2 জন ছাড়াও এই ঘটনায় আরও অনেকেই জড়িত। অভিযোগ রয়েছে, সবাই যুবদল ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। এই ঘটনার যে মূল নায়ক, যে ঘটনাটা অর্গানাইজ করছে, আমাদের কাছে প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি মঈন নামে একজন, তাকে সহ আরেকজনকে তারেক নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই যতজনই আছে আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পারছি। 10 থেকে 12 জনের মতো, 12 থেকে 13 জনের মতো আইডেন্টিফাই করছি। এদিকে জড়িত 2 জনকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। আহ্বান জানানো হয় আইনি ব্যবস্থা নেয়ার। বহিষ্কার করা হয়েছে এক ছাত্রদল ও আরেক স্বেচ্ছাসেবক দলের নেতাকেও। এদিকে মিডফোর্ডের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও বিএনপির উপর দায় চাপানোকে অপরাজনীতি বলেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার দায় দায়িত্ব দলের উপরে চাপানোর একটা অপরাজনীতি আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আমার মনে হয় একটা নোংরা রাজনীতির চর্চা করতে পারে। যেখানে আমাদের দলের অবস্থান পরিষ্কার, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সাথে সাথে নৃশংস এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। পুরান ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। বরগুনায় নিহতের পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না।
আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে। দর্শক আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আবু জাফর সালেহ। সালেহ, কি তথ্য জানাবেন আমাদেরকে? তানবীর, ঢাকার মিরপুর এলাকায় যে নির্মম নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেই সোহাগের বাড়িতে আমি আছি এবং এই গ্রামের বাড়িতেই গতকাল 10টায় জানাজা শেষে তার দাফন করা হয়েছে এবং তার পরিবারের লোকজন, তার স্ত্রী, 2 বাচ্চা এবং তার আত্মীয় স্বজন, বোন সবাই এখানে আছে। আমরা একটু তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাবো যে আসলে আপনারা যে ঘটনা ঘটলো, যে নৃশংস বা যেভাবে ঘটনা ঘটলো, আসলে এটার পিছনে আপনাদের কাছে কি কারণ মনে হচ্ছে? আপনারা এখন কি চাচ্ছেন? আসলে আপনাদের দাবিটা কি যদি একটু বলেন। দাবি আমার হাজবেন্ডের বিচার চাই। এরকম নিশ্চম ভাবে যে যারা হত্যা করছে আমার স্বামীরে তাদের ফাঁসি চাই। কোনো মানুষ আর কোনো ভাবে এরকম জানি না করে। কারণ ছেলে আর আমার স্বামীর জীবে মারছে ওনারা। আমি বিচার চাই। আমার ছেলে মেয়ের বাবা হারা করছে, আমার স্বামী ছাড়া করছে। এরকম কোনো মানুষ এগুলি জানে কারণ বাবা ছাড়া না করে। আচ্ছা, আমরা একটু তার একমাত্র মেয়ে আছে, আমরা সোহানা, তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে তোমার এই যে বাবার হত্যার তুমি কি, তোমার দাবিটা কি এবং কি কারণ হচ্ছে, তুমি জানো কিনা আসলে এই বিষয়টি একটু বলবা? আমি জানি যে এখানে ব্যবসায়িক এবং অন্যান্য কিছু কারণেই আমার বাবাকে হত্যা করা হয়েছে। এসব নিষ্ঠুরভাবে কেউ কাউকে মারে না। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। আমরা এখন কার কাছে দাঁড়াবো? এখন আমাদের যে এতিম বানাইছে এরকম এতিম যাতে কোনো সন্তান আর না হয়। আচ্ছা, আমরা একমাত্র ছেলে যে সোহান 4th শ্রেণীতে পড়ে, সোহানও এখানে আছে। সোহান, তুমি একটু বলবা যে আসলে বাবার হত্যার তুমি আসলে কি দাবি করছো এখন? আসলে আমার দাবি একটাই, আমি প্রধানমন্ত্রীর কাছে বলতেছি আমাদের দেখশন করবে কে, আমাদের বাপটা কিভাবে মারছে, পাথর দিয়ে কিভাবে আঘাত করে মারছে, এরকম কষ্ট দিয়ে কেউ কাউকে মারে? বাবাটা আমি ফাঁসি বিচার চাই, যারা আমার বাবাটাকে হত্যা করছে তাদের ফাঁসি চাই আমরা। তো আসলে তানভীর, আপনি আসলে শুনলেন যে আসলে এখানে যারা লোকজন আছে আসলে তারা একেবারেই তাদের যে শোকে একেবারেই এই অঞ্চলের যারা লোকজন আছে, এই এলাকার যে মানুষ আছে তাদের কাছে আসলে তারাও এখানে শোকের মাতম চলছে এই গ্রামে। যে তাদের দাবি হচ্ছে যে আসলে এই সোহাগ আসলেই সবার সাথে তার কোন বা এবং তার সবাই সন্তুষ্ট, এভাবে একটি নৃশংস হত্যাকাণ্ড আসলে এটি তারা কেউই মেনে নিতে পারছে না। এবং যেটি হচ্ছে যে আপনাকে আরো একটু জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে বেলা 11টায় কিন্তু সর্বস্তরের নাগরিকদের একটি মানববন্ধন রয়েছে শহরে এবং বিকেলেও কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। এবং অর্থাৎ সব মিলিয়ে যে আসলে এই পরিবারের পিছনে আসলে এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম যে ব্যক্তিটি ছিল সোহাগ এবং তার বাবারই একমাত্র ছেলে এবং এই পরিবারেরও একমাত্র আসলে তার আয় রোজগারের পথ ছিল এই সোহাগ, কিন্তু সে চলে যাওয়া আসলে তারা কিন্তু একটি অনিশ্চয়তার ভিতরে তাদের একটু আসলে তারা এখন পড়েছে এবং তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের লেখাপড়া, তাদের পরিবার পরিজন বা তারা কিভাবে এই সংসার চলবে, সব মিলিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সেক্ষেত্রে তারা সরকারের সহযোগিতা চেয়েছে এবং এই যাতে হত্যাকাণ্ডের যাতে দৃষ্টান্তমূলক যাতে আইনের ফাঁকফোকর দিয়ে যাতে কেউ বের হয়ে যেতে না পারে এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেই বিষয়টি আসলে তারা দাবি জানাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎটি যাতে কিভাবে তাদের সম্পদ রক্ষা করে সেই জায়গায়। আবু জাফর সালেহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালেহ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এই সময় তারা বলেন, এই নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, দিতে হবে কঠোর শাস্তি। একই দাবিতে মাদারীপুরের শিবচরে হয় বিক্ষোভ মিছিল, যা করে ইসলামী আন্দোলন। তারা বলেন, পাথর মেরে বর্বরচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন অপরাধের পুনরাবৃত্তি হবে। ভোলাতেও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। মিছিল হয়েছে রংপুর সহ আরো কয়েকটি জেলাতে।
এদিকে খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। পুলিশ জানান, বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মোল্লা মাহবুব। এ সময় মোটর সাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগও কেটে দেয়। স্থানীয়দের অভিযোগ, 5ই আগস্টের পর এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন মাহবুব। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। 24শে জুলাইয়ে যে যুগান্তকারী বিপ্লব সাধিত হয়েছে এই বাংলায়, তার বাঁকে বাঁকে ছিল এক একটি শক্তিশালী পরিকল্পনা। অসহযোগ আন্দোলন থেকে এক দফা, প্রতিটি কর্মসূচির নেপথ্যে একদল দুঃসাহসী তরুণকে নিতে হয় সূক্ষ্ম কর্মকৌশল ও সীমাহীন ঝুঁকি। রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে বৃহত্তর লক্ষ্যে হাতে হাত রেখে কাজ করেছে জুলাইয়ের নেতৃত্ব। এমন কয়েকজনের কাছ থেকে নেপথ্যের গল্প শুনেছেন সহকর্মী জুম্মাতুল বিদা। আমরা একটা ইন্টারন্যাশনাল স্কুলের ওখানে আশ্রয় নিয়েছিলাম, সেখানে কয়েকদিন ছিলাম। সেখানে আমাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলো, আমাদেরকে বলা হয় এই জায়গাটা চেঞ্জ করার জন্য। আমরা সেটা চেঞ্জ করে আমরা প্রথমত হচ্ছে আমাদেরকে সেদিন নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। আমরা সেখান থেকে 1 ঘন্টার মাথায় আবার বের হয়ে চলে আসি। এসে আমরা আবার হচ্ছে সেই ইন্টারন্যাশনাল স্কুলে আশ্রয় নিই। সেখান থেকে যোগাযোগ করার পরে আমদালি বাপু ওনার গাড়িতে করে আমাদেরকে সেখান থেকে নিয়ে আসেন, ওনার বাসায় রাখেন। আমরা এখানে 1 রাত থাকি। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। শেখ হাসিনার শোক দিবস পালনের বিপরীতে আমরা সেদিন হচ্ছে জুলাইয়ের বিপ্লবের লাল রং ধারণ করার সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্তটা, সেই ঘোষণাটা কিন্তু আমরা এই বাসা থেকেই দিই। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি শেষ হয়তো শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে হবে, না হয় আমার মৃত্যুর মধ্য দিয়ে হবে। আমরা তখন ধারণ করেছিলাম, লালন করেছিলাম যে হচ্ছে অবশ্যই আমরা সফল হব, না হয় আমরা মরব। 24-এর যে চিন্তা, যে স্বপ্ন, এই দেশের মানুষ একেবারে খেটে খাওয়া কুলি মজুর থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, জনতা যারাই ধারণ করেছিলেন, সেটা আমরা অর্জন করতে পারিনি। আমরা অর্জনের চেষ্টা করে যাব। আমাদের সেই জুলাইয়ের স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমি যখন ওদেরকে তুলতে গিয়েছিলাম তখন 4 জনের অ্যাকচুয়ালি দে ওয়ার আন্ডার আ গ্রেট ডিল অফ প্রেশার। হান্নানের পায়ে কিন্তু রক্ত দাগ আছে। আমরা কিন্তু কাউকে চিনতাম না, ওরাও আমাকে চিনতো না, আমিও ওদেরকে চিনতাম না। তখন ও রিভিল করে যে না, ও ইনজার্ড না। আমি ওর পায়ের দিকে পয়েন্ট করে বললাম যে তোমার পায়ে রক্ত, এটা কোত্থেকে আসছে? তখন সে রোল আপ করে দেখালো যে আসলেও তার পায়ে কিন্তু ব্লিডিং আছে। তখন আমি ভাবলাম, আমার নিজের ভাই যদি এই পজিশনে থাকে, কী ধরনের কষ্টে বাবা, মা বা বোন হিসাবে আমরা থাকবো। অসহযোগ আন্দোলন দেওয়ার ঘোষণা, মানে ডিসিশন আমরা এখানের ভিতরে নেই। সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। স্কুল চলবে না, কলেজ চলবে না, আদালত চলবে না, আইন চলবে না, ব্যাংক চলবে না, কিচ্ছু চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুলি খেয়েছে, তারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে। তাদের যখন মানে আর পারেনি, তাদের দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসলে লিডিং জায়গাটা আসলে ধরে গিয়েছে। আমাদের সোহরাওয়ার্দী হসপিটালের ভিতরে প্রেস কনফারেন্স করার কথা ছিল, বাট যখন কুয়েত মিত্র হসপিটালের দিকে যাই তখনই আমরা ওইখানের ভিতরে আসলে আটকাটা পড়ে যাই। হান্নান ভাই হলো গিয়া ওনার বড় ভাই গাফফার ভাই, যিনি হলো গিয়ে পরবর্তীতে পুরো টাইমটা আমাদের সাথে ক্যারি করেছেন। উনি মূলত এসেছিল ওই সময়ের ভিতরে আমাদের ওখান থেকে একটা এক্সিট করার জন্য। জিরো সিকিউরিটিজ, আমাদের কোনো এক্সিট পয়েন্ট ছিল না। অ্যান্ড দেন পরবর্তীতে হলো গিয়ে আমাদের সাথে লেলিন ভাই ছিলেন আর কি, রেজাউর রহমান লেলিন। উনি পরবর্তীতে আমাদেরকে এই ডিওএইচএসের এই বাসাটায় নিয়ে আসেন। ওই এক্সিট পয়েন্টের জন্য আমার মনে হয়েছে যে এইটা সেফেস্ট একটা প্লেস, যেই প্লেসের ভিতরে থেকে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা যাবে। শহীদ মিনার একটা বড় প্রোগ্রাম হয় এবং ফার্স্ট টাইম এই জুলাই আর পরবর্তীতে জুলাই আগস্টের মাঝে আমরা আবারও ক্যাম্পাসে যাওয়া শহীদ মিনারটারে আমরা দখলে নিতে পারি। অন্য কোনো কিছু শুনতে মানুষ আসলে আসেনি। মানুষ ততদিন নিজের জায়গা থেকে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা ম্যান্ডেট দিয়ে দিয়েছে, 1 দফা ঘোষণা করে দিয়েছে তাদের পক্ষ থেকে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদন ছিল। এই আন্দোলনে
অনেকে ছাত্রদলের অবদানকে অস্বীকার করতে চায়। এখানে ছাত্রদল মানে কারো অবদানকে অস্বীকার করার কিছু নাই। এই আন্দোলনে যখন প্রতিটা ডিসিশন হতো ছাত্রদল সভাপতি সেক্রেটারির সাথে একসাথে গ্রুপ কলে, যেখানে সাদিক কায়ুম শিবিরের যারা আছে তারাও থাকতো, একসাথেই সবাই মিলে ডিসিশন নিত। বিল্ডিংটাতে ছিলাম, এখানে একেবারে গণঅভ্যুত্থানের যে শেষ ভাগ বা এক দফা যেদিন ঘোষিত হয় 3 আগস্ট তারিখে আমরা এইখানে গুলশানের এই বাসাটিতে আশ্রয় নেই এবং ফাহিম ভাই তিনি আমাদেরকে সেই ডিওএইচএস এর সেই বাসা থেকে আমাদেরকে নিজে কার ড্রাইভ করে নিয়ে আসেন। আমরা আজকে যত সহজে আছি, যত সহজে সব কিছু বলছি, সেই সময়টা ছিল অনেক বেশি কঠিন। সেই কঠিন মুহূর্তে এই ফাহিম ভাইরাই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তার রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন আমাদের আগলে রেখেছিলেন সন্তানের মতো পরম মমতায়। গুমের নির্দেশ অমান্য করায় কিংবা ভুক্তভোগীকে সহায়তা, এমন নানান কারণে অনেক কর্মকর্তাকে সমস্যায় পড়তে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়। সম্প্রতি গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয় অনেক কর্মকর্তা নিরুপায় হয়ে বাধ্য হন গুমে অংশ নিতে। উপর মহলকে খুশি করতে সাজানো জঙ্গি নাটকের তথ্যও পেয়েছে গুম কমিশন। ফয়সাল হোসেনের রিপোর্ট। ওপর মহলকে খুশি করতে আওয়ামী লীগ আমলে সাজানো হয় বহু জঙ্গি নাটক। এসব করেই পদোন্নতি বাগিয়ে নেন আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা। উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ। এই গুম হাউসটার শব্দ নাম হলো আয়নাঘর। গুম খুন সমর্থন না করলেও সর্বোচ্চ মহলের নির্দেশের বাইরে যেতে পারেনি অনেকে। যারা চেষ্টা করেছেন পড়েছেন রোষানলে। গত 1.5 দশকে গুমের ঘটনা নিয়ে কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে বাহিনীর ভেতরে এমন দ্বন্দ্ব, যন্ত্রণা ও মতবিরোধ। গুমের শিকার ব্যক্তিদের গুলি করে হত্যার পর ক্রসফায়ারে নিহতের দাবি করত বাহিনী। আলামত নষ্ট করতে নদীতে ফেলে দেওয়া হতো মরদেহ। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। জুনিয়র কিছু অফিসারদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ ছিল যে তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। এগুলো আমাদের এই রিপোর্টের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে এসছে। গুম কমিশনের প্রতিবেদনে কুশীলভ হিসেবে বিভিন্ন বাহিনী ও সংস্থার 23 জনের নাম উঠে এসেছে। অন্যদিকে উপরমহলের নির্দেশ অমান্য করা কিংবা ভুক্তভোগীদের সহায়তা করায় অনেক কর্মকর্তাকেও পড়তে হয়েছে সমস্যায়। প্রতিবেদন বলছে অনেক অফিসার নিরুপায় ছিলেন কারণ তাদের বাধ্য করা হয়। পুলিশ, র্যাব, ডিজিএফআই এদের অনেক কর্মকর্তা, অনেক সদস্যদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি এবং সেগুলো যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। কমিশন এখন পর্যন্ত 1850টি অভিযোগ থেকে 1350টি অভিযোগ যাচাই বাছাই শেষে এই প্রতিবেদন তৈরি করেছে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। সংস্কারের নামে দেশের মানুষকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে গেলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংস্কার, বিচারসহ নানা বাহানায় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলায় জড়িতদের বিচার দাবিতে এই প্রতিবাদ সভা। সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হওয়ার আহ্বান জানান। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা সবাই বোঝে, তাই ভোট ঠেকানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন মহলে। কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ
বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপি সংস্কার বিরোধী নয়, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোনো ব্যক্তিগত কোনো গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন। জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা বিএনপির ক্ষমতায় যাওয়া পছন্দ করছে না তাদের 300 আসনে প্রার্থী দিয়ে জামানত থাকে কিনা তা যাচাই করে দেখা উচিত। যারা যারা বিএনপির ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না তাদেরকে বলবো আপনারা একটা উপযোগ করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন, বিএনপি এখন করে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক, ফলাফলের পরে আপনারা গড়ে নিয়েন কয়েক ভোট পাইলেন, জামানতটা রাখতে পারবেন কিনা এখন দেখতে পাবেন। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না বাংলার জনগণ। যশোরে এনসিপির পথসভায় কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সুরে কথা বলেন দলটির অন্য নেতারাও। পরে খুলনা হয়ে সাতক্ষীরা যাবার কথা রয়েছে জুলাই পদযাত্রার। 24 জুলাই যশোরে প্রথম কোটা আন্দোলনের কর্মসূচি হয়েছিল 0 পয়েন্ট মোড়ে। এনসিপির পদযাত্রার 11তম দিনে সেখানেই আসেন নেতাকর্মীরা। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সংস্কার ও নির্বাচন ইস্যুতে একই সুরে কথা বলেন দলের অন্য নেতারা। বলেন, গণ অভ্যুত্থানে যেমন রাজপথে নেমেছিল মানুষ, সংস্কারের দাবিতে তার চেয়েও বহুগুণে নেমে আসবে। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বরং এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। সন্ধ্যার পর পদযাত্রা পৌঁছায় খুলনায়, যা নগরীর শিববাড়ি মোড়সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এরপর পথসভায় বিএনপির সমালোচনা করেন নেতাকর্মীরা। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালাও খোলা রেখেছে। আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে, আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী হত্যার নিন্দাও জানায় এনসিপি। বিএনপির নেতা কর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন, কিন্তু আজকে বিএনপির নেতা কর্মীরা আপনাদের শরীর থেতলে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। নাদিম হোসেন, চ্যানেল 24। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধনের সময় তিনি এই কথা জানান। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন, যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি, তো আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে 5 আগস্ট ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে। সম্প্রতি গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার সাথে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কুয়ালালামপুরে 32তম আসিয়ান আঞ্চলিক ফোরাম ARF এর মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি কথা বলেন।
সন্ত্রাসবাদের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তার উদ্বেগ প্রকাশ করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তথ্য ও অনুসন্ধান বিনিময়ের মাধ্যমে অভিযোগের নিজস্ব তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ ও সহযোগিতা সহজতর করার আশ্বাস দেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামের সাথে দেখা করেন, যেখানে দুই নেতা বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। দুপক্ষই বাংলাদেশে চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, এলডিসি পরবর্তী সহায়তার বিষয়ে আলোচনা করেন। ফেনীতে চরম দুর্ভোগে বন্যা দুর্গত মানুষ। কোথাও ত্রাণের অভাব, কোথাও আশ্রয়ের সংকট। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। ফেনী থেকে আশরাফুল আলম আকাশের রিপোর্ট আর ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। অথই পানিতে ভাসছে চারপাশের ফসলি জমি, মাঝখানে ছোট্ট এক গ্রাম ফেনীর দক্ষিণ অনন্তপুর। প্রায় 2 ঘন্টা নৌকা চেপে আসতে হলো দুর্গম এই এলাকায়। গ্রামের 50টি পরিবার 7 দিন আগেই বন্যার পানি থেকে জীবন বাঁচাতে ছুটেছিলেন আশ্রয়ন কেন্দ্রে। কিছুটা পানি কমাতে শুক্রবার সকালে কয়েক ঘরের মানুষ ফিরতে পারেনি আবুল কালামের পরিবার। তাদের দুর্দশার কথাই জানাচ্ছিলেন পাশের বাড়ির শাহাদাত। আমরা সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছি। আমাদের ঘর পাশেই, আমাদের ঘর থেকে পানি নেমে গেছে, কিন্তু ওনাদের ঘর থেকে নামলেও উঠানে পানি আছে এখনো, মানে চলাফেরার করার মতো কোনো ওয়ে নাই। এই ওয়ার্ডে 1 কোমর পর্যন্ত পানি হয়, প্রত্যেক বছরে ঘরে ঢুকে, প্রত্যেক বছরে কষ্ট হচ্ছে। ফিরে আসা এই বানভাসীদের মাঝে জেঁকে বসেছে ভয়, হতাশা আর দুশ্চিন্তার কালো মেঘ। কবে ফিরবে স্বাভাবিক জীবন জানা নেই কারোই। বহুত কষ্ট পাইতেছি, খানা দানায়, আপনি চলাফেরা ঘর দরজায় খুব কষ্ট পাইতেছি। 1 সপ্তাহ আমরা বাড়িতে আইছি, বাড়িতে আই এখন সব কিছু গুছানি হয় না, চুলে নাই, রান্না নাই, কিচ্ছু নেই। আমরা নখানা পরে রয়েছি, ফাঁকের ঘরে চুলো ভাঙা গেছে, গরু ঘরে নিচে, ফাঁকের ঘরে নিচে, কিচ্ছু নেই। আমরা ফেনীর বন্যা কবলিত 5টি উপজেলার শতাধিক গ্রামের দুর্ভোগের চিত্রটাও অভিন্ন। তবে রাত থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অব্যাহত রয়েছে উদ্ধার কার্যক্রম। সাধ্যমতো পৌঁছে দিচ্ছেন ত্রাণও। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানেও বিপত্তি। এই এলাকার মানুষের ত্রাণটা আসলে এটার যা থাকে সৌজন্যতা, ত্রাণের চেয়ে এই এলাকার মানুষের প্রয়োজন বেড়িবাঁধটা নির্মাণ করা এবং টেকসই একটা বন্যা নিরোধক একটা বেড়িবাঁধ তৈরি করা, যাতে করে এই তিন উপজেলার মানুষ যাতে উপকৃত হয়। গাড়ি নিয়ে যাওয়ার মতো এরকম ব্যবস্থা নাই, আবার নৌকা নিয়েও যাওয়ার মতো ব্যবস্থা নাই। কিছু জায়গা আমার উঁচা, কিছু জায়গা আবার নিচা, সে কারণে দুর্গম যে এরিয়াগুলা, সেই এরিয়াগুলোতে যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্মম রুদ্র রূপে এখনও দিশেহারা ফেনীর লাখো মানুষ। বন্যার উত্তাল স্রোতে যখন ভেসে যাচ্ছে ঘরবাড়ি, স্বপ্ন আর স্বস্তি, তখন ফেনীবাসীর একটিই দাবি, টেকসই বেড়িবাঁধ। যে বেড়িবাঁধ শুধু পানি ঠেকাবে না, রক্ষা করবে জীবনের নিরাপত্তা, ভবিষ্যতের নিশ্চয়তা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ফেনী। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকার জনগণের রয়েছে, আর কাজের মান খারাপ হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও করতে হবে। শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউস মিলনায়তনে জেলার বন্যা পরিস্থিতির বিষয়ে এমন মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আগামী সপ্তাহে পানি উন্নয়ন উপদেষ্টা রিজওয়ানা মহোদয়া উনি কথা দিয়েছেন, উনি ফেনীতে আসবেন এবং সরেজমিনে যে সমস্ত নদীগুলোতে এই সমস্যার সৃষ্টি হয়েছে উনি এলাকার যাবেন এবং দেখবেন, আর আপনাদের সাথে উনি সরাসরি কথা বলবেন। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানবো এবং নোয়াখালীর জলাবদ্ধতার খবর জানবো। আমাদের দুজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ফেনী থেকে দিলদার হোসেন স্বপন এবং নোয়াখালী থেকে সুমন ভৌমিক। শুরুতেই দিলদার হোসেন স্বপন, আপনার কাছে একটু ফেনীর খবরটি জেনে আসতে চাই। হ্যাঁ, আপনি যেমনটি বলছেন ফেনীর খবর, মহুরী, কহুয়া ও সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ 21টি স্থানে বাঁধ ভাঙ্গার পরে এই
পরশুরাম, ফুলগাজী, ছাগলিয়া, এই এখন ফেনী সদর এবং দাগনমিয়া এলাকাটা প্লাবিত হচ্ছে। তবে ফুলগাজী উপজেলা এবং পরশুরাম উপজেলার যে পানি ছিল, পানি কমতে শুরু করেছে। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ফুলগাজী বাজার পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমার পিছনে যে অংশটা দেখা যাচ্ছে এটা ঘনিয়ামোড়া পরশুরাম উপজেলায় যাওয়ার সড়ক। এই সড়কে এখানে পানি থাকার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ইতিমধ্যে দর্শকদের জানিয়েছিলাম যে গ্রামগুলা প্লাবিত হওয়ার 112টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে খুব ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেন নাই। প্রতিটা বিভাগ আমাদেরকে জানিয়েছেন বন্যার পানি কমে যাওয়ার পরে তারা এই বিষয়টি আমাদেরকে জানাবেন। এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় এলাকাবাসী কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। আমাদেরকে জানিয়েছেন যে এখানে ঘনিয়ামোড়ার যে বাসিন্দা রয়েছেন, একজন বাসিন্দার সাথে আমরা একটু কথা বলবো। যে শাহিন, আপনাদের বাড়িতে তো এখনো পানি, এখন কি অবস্থা? পানি একটু নামা শুরু করছে, আমাদের জিনিসপত্র আসবাবপত্র গুলা সব নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন আমাদের যে সমস্যাটা মহরী এবং কৌয়ার, এটা আমরা স্থায়ী সমাধান চাই। আমরা ত্রাণ চাই না, আমরা স্থায়ী একটা সমাধান চাই। এলাকার মানুষ সবাই একযোগে বলছে আমরা একটা সমাধান যদি সরকার করে দেয় তাহলে আমাদের এই আসবাবপত্র জিনিসপত্র আমরা খুব বাঁচবো এটার থেকে। আপনাদের এসব নদী ভাঙার পরে তো কাজ করে পানি উন্নয়ন বোর্ড, আপনাদের প্রতি বছর তো 3-4 বার করে আপনারা পানিতে ডুবেন, কিন্তু কাজ করে কাজটা তাদের মানটা কেমন থাকে, ভাঙে কেন? অস্থায়ী বানগুলা দিয়ে থাকে, অস্থায়ী বানগুলা যে কোনো টাইমে ইন্ডিয়া থেকে পানি আসার পরে লোকালে যে কোনো টাইমে এটা ভেঙে লোকালে পানিটা ঢুকে যায়। অস্থায়ী বানগুলার কারণে এগুলো হইতেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদেরকে পানিতে এখনো ঘরে পানি রয়েছে এই ধরনের একজন ক্ষতিগ্রস্ত জানিয়েছেন যে প্রতি বছর আসলে এই বাঁধগুলা মেরামত করা হয়, কিন্তু মেরামত করার যে প্রক্রিয়া মেরামত করার কথা সে প্রক্রিয়া না করার কারণে আসলে কোটি কোটি টাকা, শত কোটি টাকা, কখনো আমরা খবর নিয়ে দেখেছি 1000 কোটি টাকা এ পর্যন্ত। দর্শক, আমরা ফেনীর খবর জানছিলাম, দিলদার হোসেন স্বপন জানাচ্ছিলেন আমাদেরকে। সুমন ভৌমিক, নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এখন সার্বিক পরিস্থিতিটি কেমন? তানভীর, আসলে গতকাল থেকে যখন বৃষ্টি হচ্ছিল না তখনই আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। আমরা নোয়াখালী জেলার শহর মাইজদির যে আশপাশে অনেক জায়গায় সকাল থেকে ঘুরে দেখেছি যে সড়কগুলোতে যে পরিমাণ পানি ছিল সেগুলো অনেক জায়গা থেকে পানি সরে গেছে। তবে কয়েকটি নিচু এলাকায় এখনো পর্যন্ত পানি রয়েছে এবং কয়েকটি সড়কেও বিভিন্ন স্থানে পানি আমরা দেখতে পেয়েছি। যেমন জেলা জজ কোর্টের সামনে সড়কের কিছু অংশে এখনো পানি রয়েছে, কোর্টের মধ্যে যেসব জায়গা রয়েছে সেগুলোর মধ্যেও পানি রয়েছে, ডিসি অফিসের পাশে যে কিছু জায়গা রয়েছে সেগুলোর মধ্যে পানি রয়েছে। তবে এতটুকু বলা চলে যে গতকাল এবং গতকালের চেয়ে আজকে আরো উন্নতি হয়েছে, অর্থাৎ অনেক পানি সরে গেছে। তবে লক্ষ্মীনারায়ণপুর এলাকা যেটি রয়েছে শহরের, সে এলাকাতে কিন্তু বাসাবাড়িতে এখনো বিভিন্ন স্থানে আমরা পানি দেখতে পেয়েছি। তবে অন্যান্য ফকিরপুর এলাকাতে একটি সড়ক রয়েছে, স্কুলের সড়ক, সেটি আলফারুক স্কুল সড়ক। এটি আসলে বর্ষা এলেই মূলত প্রায় কোমর সমান পানি হয়ে যায়, সেখানে এখনো পানি রয়েছে। স্টেডিয়াম পাড়ার কিছু কিছু স্থানে এখনো পানি রয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে সব মিলিয়ে বলা চলে যে গত 4-5 দিনের তুলনায় আজকে অনেক বেশি পরিমাণে পানি সরে গেছে নোয়াখালী জেলা শহর মাঝি থেকে। এর বাইরে যেটি খোঁজ নিয়েছে যে কবিরহাট এবং কোম্পানিগঞ্জের কিছু কিছু জায়গায় এখনো পানিবন্দী রয়েছে। কয়েক জায়গায় যে আশ্রয়ণ কেন্দ্র করা হয়েছে সেখানে প্রায় 250 থেকে 300 মানুষ এখনো পর্যন্ত আছে। তবে প্রশাসন বলছে যে অবস্থা যদি এখন বৃষ্টি না হয়, আকাশে রোদ দেখা যাচ্ছে, যদি রোদ থাকে তাহলে আগামী 2-3 দিনের মধ্যে সবগুলো পানি নেমে যাবে এমনটি প্রত্যাশা করছে প্রশাসন। তানভীর। সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সুমন ভৌমিক। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে একদিনের ব্যবধানে ধসে পড়েছে আরও 80 মিটার। এর আগে সোমবার বিলীন হয় বাঁধের 200 মিটার। এ নিয়ে নভেম্বর থেকে 4 দফায় ধসে পড়েছে বাঁধের প্রায় 500 মিটার। ভাঙন আতঙ্কে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন ঠেকাতে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হলেও তীব্র স্রোতে তা বাধাগ্রস্ত হচ্ছে। সালেহা বেগমের দুচোখে এখন শুধুই অন্ধকার। হঠাৎই পদ্মার ভাঙনে বিলীন হয় জাজিরার মাঝির হাট এলাকা, যাতে ভেসে যায় সালেহার বেঁচে থাকার অবলম্বনও। আমরা যে কোথায় যাব বা কই থাকবো আমার কোনো স্থান নাই। আমরা এখন পথের ভিখারি, আমরা রাস্তার ভিখারি।
সালেহার মতো শতাধিক পরিবার এখন চরম দুশ্চিন্তায়। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ৩০টির মতো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, ঝুঁকিতে আরও ১.৫ শতাধিক। গেল ৮ মাসে ৪ দফায় ধসে পড়েছে প্রায় ৫০০ মিটার বাঁধ। ২ থেকে ৩ নল জায়গা না একবার ১০ জায়গা মানুষের মাছ সামানা কিছু মানে সরাই বোঝে ঘরের ভিতর ঢোকার সাহস পায় না, যে ঘরটা আলাম পরে গেলে তো ওই লোকটা মারা যাবো। কিছু সরাইতে না বেচা কিনি করতেছিলাম, মানুষ এখানে সবাই আসলো, কিছু আমি সরাইতে না আমার জানি আমি সরছি। এখন আমাদের বাজারের দোকান হলো ২৫০, ১৫০ আমগো ঝুঁকিপূর্ণ মনে হয়ে গেছে আর কি। ভাঙন কবলিতদের সব ধরনের সহযোগিতা শুরু করেছে স্থানীয় প্রশাসন, আর দ্রুতই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে পদ্মার মধ্যে, তাদেরকে আমরা টিন এবং সেই টিন গাঁথার জন্য আরও হচ্ছে যে টাকা দিচ্ছি, অর্থ সাহায্য দিচ্ছি। আর যারা আর কি আপনার হচ্ছে যে দোকান ঘর ভেঙে গেছে, সরিয়ে নিতে হয়েছে, তাদেরকে আমরা হচ্ছে আর্থিক সাহায্য করতেছি আলাদাভাবে। এই ৩০০ মিটার এলাকাতে আমরা প্রতিরোধ করতে প্রায় ৮০,০০০-এর মতো ব্যাগ লাগবে। প্রত্যেকদিন প্রায় ৫,০০০ ব্যাগ আমরা ডাম্পিং করব এবং অল্প কয়েকদিনের মধ্যে আমরা আশা করি যে এই এলাকা আমরা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সক্ষম হব। ২০১২-১৩ অর্থ বছরে ১১০ কোটি টাকা ব্যয়ে ২ কিলোমিটার পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাপাত্রী নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দিনাজপুরের বীরগঞ্জে জমির অংশ দাবি করে বাগানের ১২০টি গাছ থেকে আম পেড়ে নেবার অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে। তবে আম পাড়ার অভিযোগটি অস্বীকার করেছেন তিনি। জমির মালিকানা দাবি করে বলেন, এ নিয়ে আদালতে মামলা করা হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের ৮৪ শতক জমিতে করা হয়েছে আমের ফলন। ৩০ বছর ধরে এই জমির খাজনা সরকারকে দিয়ে আসছেন কৃষক মিজানুর রহমান। জমিটি আমবাগান একজন ব্যবসায়ীর কাছে লিজ দেন তিনি, কিন্তু ২০২২ সালে জমির ৪২ শতক জায়গার মালিকানা দাবি করে মামলা করেন এলাকার আরেক কৃষক রমজান আলী। হ্যাঁ, বাগান তো আমি লাগাইছি, আমার হাত দিয়ে গড়া, যা হবে আইনের মাধ্যমে হবে, পাবে আমি ছাড়ে দেব। এটা আমাদের ক্রয়কৃত জমি, মিনিমাম ৩৫ থেকে ৩৬ বছর আমরা ক্রয় করা হলো এবং আমরা এই তৃতীয় হ্যান্ড বা চতুর্থ হ্যান্ড কিন্তু আমরা। অভিযোগ ওঠে গত ৩ জুলাই সেই বাগানের ১২০টি গাছের আম পেড়ে নেয় রমজানের সহযোগীরা। বাগানের কর্মচারীরা বাধা দিলে চড়াও হন তারা। ওই কথাটা বলে লাঠি ছোটা নিয়ে আবার করে যাচ্ছে মারার জন্য। আমি একা কী করবো, মান সম্মানের ভয়ে আমি পিছায় গেলাম। প্রায় ৭০ হতে ৮০ জন লোক নিয়ে এসে চতুর্থ সাইডে ওরা ঘেরাও করে গেছে, ওরা নিয়ে আম যেটা শুরু করছে। তারপরে আমরা আসে আমাদেরকে লাঠি ছোটা নিয়ে এবং মানে অস্ত্র দিয়ে হুমকি দেয়, তো আমরা ওখান থেকে সরে গেছি। তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসে, আমাদেরকে মারার হুমকি দিছে, প্রাণনাশের হুমকি দিছে আমাদেরকে। এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বাগানের আম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রমজান আলী। যে জমিটা আমরা দাবি করছি সেই জমিটাতে আমরা গেছি, আমরা তো গোটা জমিটার কথা বলতে যাবো না, কেন যাবো? আমরা তো গোটা জমি দাবি করি নাই। হয়তো আম ২, ৪, ৫, ১০টা আম আমরা গেছি চিরাইছি, কিন্তু সম্পূর্ণ আম তো ওরাই চিরাইছি। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন মিজানুর রহমানের পরিবার। বাগানের গাছ কেটে ফেলার শঙ্কা প্রকাশ করেন তারা। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। চাঁদপুরে কথা পছন্দ না হওয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার শহরের প্রফেসর পাড়া এলাকার মোল্লাবাড়ি মসজিদে জুম্মার নামাজ শেষে কথা বলছিলেন ইমাম মাওলানা নুরুর রহমান। সেখানে মসজিদের পাশের সবজি দোকানদার বিল্লালও ছিলেন। হঠাৎ বিল্লাল একটি চাপাতি নিয়ে ইমামকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত বিল্লালের দাবি, মহানবীকে অপমান করে কথা বলায় এমন করেছেন তিনি। এক উগ্রবাদী কোনো কারণ ছাড়াই বিনা দোষে বিনা গাইডে নিরীহ একজন আলেমকে এমন ভাবে হামলা করেছে, মনে হয় ওনার তার ইচ্ছা ছিল হত্যা করে ফেলা। আব্বা এখন গুরুতর আহত, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। খুব সূক্ষ্মভাবে গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করছি, অনুসন্ধান করছি। এই ঘটনায় তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা অনুসন্ধান করছি। দর্শক,
কাঁচামরিচের বাজারে আগুন, অতিরিক্ত দামে কাঁচামরিচ ছুঁতে পারছেন না সাধারণ ক্রেতারা। দর্শক, এ নিয়ে সবশেষ খবরটি জেনে নেব। বাগেরহাট থেকে জানাবেন আরিফুল ইসলাম। আরিফুল। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে কাঁচা বাজার, সেখানে আমার বাম পাশে রয়েছে ভৈরব নদী। ভৈরব নদীর তীরেই গড়ে ওঠা এই শহরের কাঁচা বাজার। তো আপনি জানেন যে বাগেরহাটে কিন্তু বেশ সবজি উৎপাদন হয়ে থাকে, কিন্তু আসলে মরিচের উৎপাদনটা কম হয়। যেহেতু অনেক নিচু এলাকা, সেহেতু মরিচ গাছ লাগালে অল্প বৃষ্টিতেই মারা যায়, সেহেতু এখানে খুব কম মরিচ উৎপাদন হয়। যেটা হয় সেটা বর্ষাকালে বৃষ্টি আসলেই সেটা মারা যায়। আর বাগেরহাটের বাইরে থেকে কিন্তু আসলে কাঁচা মরিচের যোগান দিতে হয়। তো সেক্ষেত্রে খুলনা, যশোর থেকে যে কাঁচামরিচ আসে সেটা আসলে এখন কিন্তু একটু সংকট রয়েছে, এই কারণে কিন্তু দাম বেড়ে গিয়েছে। আমি কথা বলেছি খুব সকালে এসেই, যেহেতু খুব ভোর থেকে এখানে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক শুরু হয় এই পাইকারি বাজারে। তো সেখানে এসে কথা বলেছে, তারা যেটা জানিয়েছে যে আসলে এখন কাঁচা মরিচের চিকন কাঁচা মরিচটা সেটা কেজি পাইকারি 180 থেকে 90 টাকা এবং খুচরা বিক্রি করছে 240 থেকে 50 টাকা। আর মোটা বুলেট মরিচ যেটা বলা হয় এখানের ভাষায়, তাদের ভাষায়, তো সেটা হচ্ছে পাইকারি 240 টাকা করে কেজি এবং খুচরা 80-90 টাকা বা কম বেশি এভাবে বিক্রি হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে এই বর্ষাকালে বেশিরভাগই গাছ মারা যাওয়ার কারণে কিন্তু আসলে এই সংকট হয়ে থাকে। তো সেই সংকটের কারণে কিন্তু কাঁচামরিচের দামটা বেশি হয়ে থাকে। এই ছিল আপাতত বাগেরহাটের সর্বশেষ কাঁচামরিচের খবর। জি, আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। দর্শক, এদিকে সারা দেশেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নারায়ণগঞ্জের ডেঙ্গু পরিস্থিতির খবর জেনে নেব। আহসান সাদিক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আহসান সাদিক। তানভীর, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যদি জানাই, তাহলে কিন্তু গত 24 ঘন্টায় কিছুটা স্বস্তির খবর রয়েছে নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির। এবং জেলা স্বাস্থ্য বিভাগ সর্বশেষ যে তথ্যটি বলছে সেটি হচ্ছে গত 24 ঘন্টায় একজন কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে, এবং হাসপাতাল ছেড়ে গিয়েছে 7 জন, এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালগুলিতে রয়েছে একজন ডেঙ্গু রোগী। এবং এই জুলাই প্রান্তের অবস্থা যদি জানাই, তাহলে এখন পর্যন্ত কিন্তু 41 জন ডেঙ্গু রোগে নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন, এবং এবছর এখন পর্যন্ত 149 জন কিন্তু ডেঙ্গু রোগী নারায়ণগঞ্জে আক্রান্ত হয়েছেন। তো জেলা স্বাস্থ্য বিভাগ আরেকটি ব্যাপার জানাচ্ছে যে ডেঙ্গু যে কিট রয়েছে সেটি পর্যাপ্ত পরিমাণে নারায়ণগঞ্জে রয়েছে, এবং সেই সাথে নারায়ণগঞ্জে অন্যতম যে 2টি হাসপাতাল রয়েছে এবং উপজেলা পর্যায়ে যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু যে পুরুষ এবং নারী ভেদে আলাদা করে 2টি ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে। তো ডেঙ্গু সচেতনতার যে বিষয়টি আসে, তো এক্ষেত্রে যে জেলাবাসীর একটি অভিযোগ রয়েছে যে যারা সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনের জন্য যে সকল প্রকল্প রয়েছে সেগুলি কিন্তু আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না বলে একটি অভিযোগ। দর্শক, আহসান সাদিক জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে।